দেশে চলমান বিশেষ সময়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এক অভিনব বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করা হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকার। ৩৫,০০০ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতো উচ্চাভিলাষী বাজেট। সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ৪.৫% বেশি বাড়িয়ে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে ৭,০০০ কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে ২,৩৫,০০০ কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে ৩৮,০০০ কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরও ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভেরিফাইড ফেসবুক পেজে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে। যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনটি বলছে, এই আদেশের ফলে ওই দুটি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না সালমান পুত্র, যা অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন তিনি। লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত শায়ানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বাড়িটি ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য বলছে, ওই বাড়িতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মাঝে মধ্যে থাকতেন। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তির কিং।
আদর করে বিশাল আকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। প্রাকৃতিক খাবারে গবাদি পশুর লালন পালনে ব্যস্ত জেলার 4,000 খামারি। বেচাকেনা শুরু হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে পশুর দামও। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। দিনে কয়েকবার শ্যাম্পু দিয়ে শরীর ধোয়ানো, প্রাকৃতিক খাবার খাওয়ানো সবই করতে হয় ভালোবাসা দিয়ে। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। তাই তো এর নিরাপত্তা রক্ষী 4 জন। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে সুঠাম দেহের গরু। শাহরাস্তির কিং, আর এর লাইভ ওয়েট আছে প্রায় আপনার 850 কেজির মতো, বা বাংলাদেশ 25 মনের মতো আর হবে। এই গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়াইয়ে বড় করেছি, কোনো কৃত্রিম কোনো খাবার খাওয়াই নাই। দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকেই আগেভাগেই বুকিং করেছেন পছন্দের পশু। ভিড় করছেন দর্শনার্থীরাও। ফার্মে আসলাম গরু দেখার জন্য। এখানে তাদের অনেক পছন্দসই গরু আছে, তবে গরুগুলো তুলনামূলকভাবে দাম খুব বেশি। যদি দামে পছন্দ হয় এবং ভালো হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরু নিতে পারবো। নির্ভেজাল দেশীয় খাবারে একটু একটু করে বেড়ে উঠেছে প্রতিটি পশু, দাবি খামারিদের। গরুর খাদ্য দাম বেশির কারণে আমরা গরু যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের পোষাবে। এবার গরুর দাম কিছু বাড়তি, কেন খাওয়া খাদ্যের দাম বেশি, খেয়ার দাম বেশি। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এ জেলায়। আমাদের প্রায় 14,000 ঘাটতি থাকে। তো এই আর ঘাটতি আর থাকবে না, কারণ খণ্ডকালীন যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন শাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর থেকেই দেশজুড়ে এমন আলোচনা শুরু। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। এছাড়া নির্বাচন, আন্দোলন, সংস্কার, ঐক্য নিয়ে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল। সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা। প্রথমে নগর ভবন ব্লকেট, পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি। দাবি তোলা হয় সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও। একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর, নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই। এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তার এমন হতাশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারে থাকা 2 জন ছাত্র উপদেষ্টাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন তারা। জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয় জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকে।
আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ, নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাতভর। শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। তাহলে কি নানানমুখী চাপে জর্জরিত অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ। অসহযোগিতা ও হতাশার কথা তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। তা না হলেও দু একদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রেখে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ভোজ্য তেল সহ অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে 40 থেকে 60 টাকা। ইফতেখার রেজার রিপোর্ট। সপ্তাহান্তে চালের বাজার কিছুটা স্থিতিশীল। কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 28-60 টাকা, সরু চাল 70 থেকে 75 আর নাজির চাল 78 থেকে 80 টাকা। সপ্তাহ দুয়েকের মধ্যে বাজারে নতুন চালের দাম কমতে পারে বলে জানিয়েছেন চালের খুচরা ও পাইকারি বিক্রেতারা। মানুষের প্রত্যাশা তো সীমা নাই। আপনি যদি 50 টাকা কেজি হলো, মানুষের প্রত্যাশা থাকবে 40-এ কেন আসে না? চালের দাম তো আল্লাহর মতো আগামী সপ্তাহে আরো কমার সম্ভাবনা আছে, কারণ হলো এখন যে দাম আসছে আর একটু চাইলে আর একটু ভালো আসবে, আর একটু দামও কমবে। বাজারে 2 কেজি আটার প্যাকেট 120 টাকা, লাল চিনি 140, মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 160 টাকায়। এছাড়া আলু 25 ও পেঁয়াজ 60 টাকা প্রতি কেজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা। আজকে একটু দেখতেছি মনে হচ্ছে একটু ওভারঅল সবজিগুলোর দাম একটু বাড়তি থাকছে। প্রতি ডজনে 5 থেকে 10 টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম 20 টাকা কমে 160 ও সোনালী 250 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 750 আর খাসি 1100 থেকে 1200 টাকা। ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের ডে টু ডে যে জিনিসগুলো লাগে সেগুলোর দামই আসলে বাড়তেছে। একটু গরম পড়ছিল, ডিমের উৎপাদন কম ছিল, এগুলো থেকে একটু দামটা বাড়ছে। কত শতাংশ সোনালি ছিল 270 টাকা, এই সপ্তাহে 250 টাকা, কেজিতে 20 টাকা কম। ব্রয়লার 280 ছিল, 180, সেটা 160 ব্রয়লার। দেশি ছিল 650, এখন 630। এছাড়া বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। মধ্যম আকারের রুই 360, মৃগেল 270, চিংড়ি 600 থেকে 800 টাকা প্রতি কেজি। আগের থেকে কম আছে। গত বাজারে আমি 380 টাকা করে নিয়েছিলাম, এখন 60 টাকা। চিংড়ি মাছটা যদি 600 টাকা কেজি থাকতো তাহলে ঠিক ছিল। দেশের ভোগ্যপণ্যের বাজার সবসময় স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ ঘোষণা না করায় 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো,
কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি না করার কারণেই দেশে একটি ভয়ঙ্কর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় 10 দফা দাবিতে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই, কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি শিশু ও যুবকদের প্রতিভা বিকাশে সহায়ক এবং তাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গুলশান ইউথ ক্লাব। ঢাকায় ফাঁকা মাঠ পেলেই তৈরি হয় অট্টালিকা, সেখানে প্রায় 5 দশক ধরে গুলশান 2 নম্বরের এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে ক্লাব কর্তৃপক্ষ। রিপোর্ট কুশলী আসিরের। পেসার জাহানার আলমের মতো বাংলাদেশের জার্সি পরে জাতীয় দলে খেলতে চান রোজা। তাই ছুটির দিন শুক্রবার সকাল সকাল গুলশান ইউথ ক্লাবের মাঠে নিজেকে প্রস্তুত করছেন তিনি। মেয়েদের মতো ছেলেদের টিমও আছে ক্লাবটির। ঘরোয়া ক্রিকেটে দলটি বেশ পরিচিত। আমিও নেক্সটে খেলতে চাই ভালো লেভেল। আমি চাই যে আমিও একদিন ভালো কিছু করব, আমার সেই লক্ষ্যেই আমি আগাচ্ছি। এখানে সেন্টার উইকেট আমরা ইউজ করতে পারি, মাঠ পাই, সপ্তাহে 2-3টা গেম খেলতে পারি। এখানে মাঠটাও ভালো, পরিবেশটাও ভালো এবং কোচরা খুব ভালো। ক্লাব প্রাঙ্গণে ইনডোরে আছে কারাতে, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। আউটডোরে বাস্কেটবল, টেনিস এবং অ্যাস্ট্রো টার্ফে ফুটবল খেলার সুযোগ রয়েছে। জিমনেশিয়াম এবং সুইমিং পুলও আছে, যা স্বাস্থ্য চর্চায় সাহায্য করে। যারা দ্রুত শিখে যায় তাদেরকে আমরা অ্যাডভান্স কিছু শিখিয়ে দেই, যেমন ব্যাক ফ্লোটিং, তারপর ব্যাক সুইমিং, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, এগুলাও দেখানো হয় ফ্রি স্টাইলের পাশাপাশি। শিশুদের শারীরিক বিকাশের জন্য রোলার স্কেটিং অনুশীলনেরও সুবিধা রয়েছে। এমনি জিগজ্যাগ এক্সারসাইজ এন্ড এমনি প্র্যাকটিস করি। রোলার স্কেটিং ইজ good for our body. It burns calorie and it makes our muscles stronger. We did some practice, then we did some exercise. Now we're here doing some more exercise. International or national games এ participate করতে চাই। 1978 সালে প্রতিষ্ঠা পায় ক্লাব। সেই থেকে ক্রীড়াঙ্গনে নানা ভূমিকা পালন করছে তারা। মাঝে ওয়ান্ডারল্যান্ড নামে একটি বিনোদন পার্ক তৈরি হলেও শেষ পর্যন্ত আবারও মাঠে রূপান্তরিত হয়েছে স্থানটি। আজকে গুলশান ইউথ ক্লাবের অস্তিত্বের জন্যই এবং তাদের বলিষ্ঠ ভূমিকার জন্যই কিন্তু আজও এই গুলশান এলাকায় একটা খেলার মাঠ রয়ে গিয়েছে, যেখানে আমাদের এলাকার সবার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতে পারে। এবং এই মাঠটা আমরা সবার জন্যই উন্মুক্ত রেখেছি। এখানে যে কেউ এসে হাঁটাচলা করছে, তাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলার জন্য দিচ্ছে। একটা সময় ছিল যে বিভিন্ন ওপেন জায়গাগুলোকেই কিছু কিছু হয়তো প্লট করে দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় অন্য কাজে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন এই যে খেলার মাঠটা, এটাও সেই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু গুলশান ইয়ুথ ক্লাবের মেম্বারদের বলিষ্ঠ ভূমিকার জন্য তারা এই মাঠটাকে তখন সেই ওয়ান্ডারল্যান্ডের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারে না। সামাজিক মিলন কেন্দ্র হিসেবেও ক্লাবটি বেশ পরিচিত, যা এলাকাবাসীর পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে আসছে। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আরমান মোল্লার পুরো দায়িত্ব বিএনপি পরিবার নিয়েছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন রিজভী। জীবন দিয়েছে, তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে। বন্ধুরা, এই সংবাদটি শুনেই গণমানুষের নেতা তারেক রহমান তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। সৌদি আরবে কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগরের মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি গাজীপুরে। গাজীপুরের ভুরুডিয়া এলাকার এই বাড়ি থেকেই গত বছর সৌদি আরব পাড়ি জমান দুই ভাই কাকন ও সাগর। পরিবারের অভিযোগ, ভালো কাজের আশা দিয়ে বিদেশে নিয়ে গেলেও সামিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এজেন্সির প্রতারণার শিকার হন তারা। পরে কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা মেলেনি। তাই পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত এজেন্সিটি। আদরের দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। হত্যার বিচার চান তারা। চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে খাতা কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। এ সময় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের 600 শিক্ষার্থীর জন্য খাতা কলম ও 28 জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন হাবিবুর রহমান। প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিদেশি ফুল গাছ রোপণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব বিতরণ করা হয় বলে তিনি জানান। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকায় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক জুবায়েদ হোসেন শাকিল। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়নব কুমার কুণ্ড। ওদিকে রাজশাহীতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিনোদপুর এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। মোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উচ্ছেদ ঠেকানোর দাবিতে সকাল 10:30টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কয়েকশো শ্রমিক। পরে বেলা 11টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 40 বছর ধরে বন্দরের জায়গায় বসবাস করে আসছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে প্রাণ দিয়ে হলেও তার মোকাবেলা করা হবে। বক্তারা জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেওয়ারও হুমকি দেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে 25 মের মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। রাজধানী গুলশানে জিয়া রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে রাজধানী গুলশানে নিজ বাসভবনের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন, মিয়ানমারে করিডোর ইস্যু ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি দাবি করেন সম্প্রতি কয়েক দফা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের সময় চেয়েও পাওয়া যায়নি। নির্বাচনী রোডম্যাপের জন্য আর কিছুদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতা করা না করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি, জানান দলের স্থায়ী কমিটির এই সদস্য। আসন্ন বিসিবি নির্বাচনের আগে ক্রিকেট আঙ্গনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। এছাড়াও ক্রীড়া ফেডারেশনগুলোর এডহক কমিটিতে যুব ও ক্রীড়া উপদেষ্টার সুপারিশে পতিত সরকারের সুবিধাভোগীরা পুনর্বাসিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটকে কলুষিত করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমি ইদানিং দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্তভাবে তারা বিভিন্ন বাজে কিছু কথা বলার মাধ্যমে তারা আলটিমেটলি ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছেন। তারা নিজেদের ব্যক্তিগত পারপাসকে সার্ভ করার জন্য উদ্দেশ্য নিয়ে তারা আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছেন, এটি কোনোভাবেই কিন্তু আমরা মেনে নিব না। উপদেষ্টা আমাদের যে আসিফ মাহমুদ রয়েছেন, তিনিও ইতিমধ্যে তার জায়গায় যে নিরপেক্ষতা সেটা তিনি ধরে রাখতে পারেননি। তিনি তার নিজের মতো করে সবসময় ক্রীড়াঙ্গনে তার নিজের মতো করে লোকগুলিকে তিনি সেট করতে যাচ্ছেন, সেখানে তিনি কে নিরপেক্ষ সেটাও বিচার করছেন না।